হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আর দেখে বুঝতে পারছো আগের থেকে শরীরটা অনেকটা বেটার, অনেকটাই ভালো। তো যার জন্য ব্লগ করতে একটু এক্সট্রা এনার্জি অ্যান্ড এক্সট্রা এফোর্ট পাচ্ছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 11:15, ঠিক আছে। আর এখন ইতিমধ্যে আমার মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর ঘরটর মোছা তো, বাসন মাজা তো পিসি এসে করে দিয়ে যায়। আর বাকি যেটুকুনি করার মধ্যে থেকে রান্নাবান্না, বাড়ির টুকটাক কাচাকুচি, তো ওইগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। স্নান করবো, স্নান করতে যাওয়ার সময় টুকটাক যেগুলো কাচাকুচি রয়েছে, যেগুলো ডেলি যেগুলো হ্যান্ড ওয়াশ করলেই হয়ে যায়, সেরকম কিছু কাচাকুচি রয়েছে, সেগুলো করবো। আর রান্নাবান্নাও আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তো রান্নাবান্নার মধ্যে কী করেছি আজকে চলো একটু দেখিয়ে দিই। দেখো, ভাত করে ফেলেছি, ভাত ওকেও দেওয়া হয়ে, শানুকেও ভাত পাঠানো হয়ে গেছে। আর মোচা করেছিলাম, মোচা ছোলা দিয়ে, মানে একদম নিরামিষ করে ছোলা আলু দিয়ে মোচা করেছিলাম। আর করেছি হচ্ছে ডাল, ডালটা দেখতে পাচ্ছ একদম সেদ্ধই রেখে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেকের অনেক কিছু খাওয়া বারণ, তো সেই জন্য সেদ্ধ রেখে দিয়েছি, যে যেরকম করে পারবে এসে খাবে, এরকম একটা ব্যাপার। আর দেখো, আজকে নেওয়া হয়েছিল বাছা মাছ। তো এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে, মানে কম কাটার একটা মাছ। আর এত সুন্দর টেস্টি খেতে, মানে মানে কি বলবো। আর যেহেতু কাটা থাকে না, সেহেতু কিন্তু খেতেও কিন্তু হেভি মজা। তো আমি কিন্তু বাছা মাছটা একটু নরম টাইপের মাছ হয় বলে আমি ভাজি না মাছগুলো। এটা কিন্তু আমি কাঁচাই করেছি, নুন হলুদ মাখিয়ে রেখে কাঁচাই মাছটা মানে করেছি আর কি, না ভেজে। তো এইটা হচ্ছে মেনু। আর একটা জিনিস করছি, সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, নিয়ে নিচ্ছি আমার ফেভারিট একটা মাছ, এটা হচ্ছে লোটে মাছ। আর লোটে মাছের আজকে কিন্তু ঝাল বা লোটে মাছের ঝুড়ো করবো না, লোটে মাছের আমি করব আজকে একটু ফ্রাই। তো এইটা আমার, এই রেসিপিটা আমার যাবে কুকিং চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার মেনু। এখন রান্নাবান্নার গ্যাস ট্যাসগুলো ভালো মতনভাবে মুছে এখন জাস্ট একটু রেডি করব, করে আমি এই লোটে মাছের ফ্রাইয়ের প্রস্তুতিটা নেব। এই দেখো, এই কাণ্ড দেখো, এই ওখানে কি মুখ দেওয়া কালো প্লাস্টিকে, সবজির খোলা আছে ওখানে। আর এ যাকে দেখবে ব্যালকনি দিয়ে ঘো 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 করে মাথা খারাপ করে দেবে একদম। এই দেখো, দেখো দেখো কোথা দিয়ে মুখ বাড়ায়, দেখো ওই দেখো। তো কী হয়েছিল, দুদিন ধরে মানে যেরকম আমারও শরীরটা ভালো ছিল না, তো মেয়েটাও খুব অসুস্থ ছিল প্রায় দুদিন ধরে। জ্বর, সর্দি, কাশি, মানে একদম পুরো বাচ্চাদের এখন যেটা হচ্ছে, একদম পুরো মানে কি বলবো, ওই শরীর খারাপ একদম পুরো জর্জরিত হয়ে গেছিলো। আর মানে আমার মেয়ের একটা কী হয়, খুব যদি বুকে কফ জমে যায়, তো ওর কী হয় একটুখানি মানে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা বুকে বসে গেলে পরে ওর শ্বাসকষ্ট মতন হয়। এটা ওর 3-4 বছর বয়সে এটা ওর প্রথম আরম্ভ হয়। কাছে ওষুধপত্র নিয়ে নেবুলাইজ করিয়ে নিয়ে এসে ওকে মানে একটুখানি সুস্থ মতন করা হয়েছে আর কি। তো দেখা যাক এখন। এটা এখন বিছানার অবস্থা হয়ে রয়েছে, একদম পুরো গোছায়নি এখনো পর্যন্ত, এই জাস্ট শানু বেরোলো। তো এবারে বিছানাটা পরিষ্কার করব। দেখো, ড্রেসিং টেবিলের অবস্থা একদম দুদিন ধরে যাচ্ছে তাই হয়ে রয়েছে, জানলাটা খুলতে হবে। আর কম্পিউটার টেবিলের অবস্থা এরকম হয়ে রয়েছে। তো এখন মোটামুটি ঘরটার পরিষ্কার। তো এই দুটো জিনিস ওর কিন্তু চলে বরাবরই, মানে একটু শ্বাসকষ্ট হলে বা একটু খুব কাশি হলেই ওকে এই দুটো আমি দিয়ে থাকি, একটা কাশির জন্য, একটা শ্বাসকষ্টের জন্য। আর ডাক্তারকে যখন 3-4 বছর বয়সে যখন ওর ফার্স্ট টানের একটা প্রবলেম উঠেছিল, তো তখন ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল এই দুটোর। তো এই দুটো কন্টিনিউয়াসলি দিতে বলেছিল, বাট 5 বছর হয়ে যাওয়ার পরও যখন জিনিসটা আস্তে আস্তে একটু কমতে থাকে, ফার্স্ট আমাকে আমার চাইল্ড স্পেশালিস্ট ফার্স্ট বলে দিয়েছিল সুইমিংয়ে যদি দিতে পারিস তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো সুইমিংয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো 4-5 বছর, 4-5 বছর বয়সে আমি ওকে সুইমিংয়ে দিয়েছি। আর সত্যি কথা 1 বছর আমি ওকে সুইমিং প্র্যাকটিস করেছিলাম। তো সত্যি কথা বলতে এই ধরনের কিছু ওর মানে হয়নি, মানে শ্বাসকষ্ট জিনিস তখন ছিলই না একদম বলতে গেলে। তো ওটা একটা আমার খুব কাজে দিয়েছিল। তো মাঝখানে স্টপ করিয়ে দিয়ে, সেই করোনা যখন হয়েছিল তখন স্টপ করিয়ে দিয়ে দেন আমি ওকে মানে নর্মালি যেরকম হয় সেরকম। তো ওটা দেওয়া, মানে সুইমিংটা মেন করার ফলে কিন্তু ওর কিন্তু শ্বাসকষ্ট যে জিনিসটা, ওটা কিন্তু অনেক এখন কম হয়। তো এই হচ্ছে ব্যাপার, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে কি আমি তোমাদের তো আগের ব্লগে বলেছি যে আমি শ্রাবণ মাস কেন, প্রতি সোমবারই যখনই আমার মন চায়, যখনই ইচ্ছা করে, যখন হাতে টাইম পাই, তখনই আমি ভূতনাথ থেকে ঘুরে আসি। আর আগের বার যখন ভূতনাথ গেছিলাম, মানে আগের সপ্তাহ যখন গেছি, মানে এই সপ্তাহ ছাড় দিয়ে যখন আগের সপ্তাহে গেছিলাম ভূতনাথে, তখন মানে শোভাবাজারের পাশেই তো বাগবাজার, একদম মানে শোভাবাজার একটুখানি এসেই হচ্ছে বাগবাজার। আর বাগবাজার মানে হচ্ছে বিখ্যাত শাখার দোকান। তো ঠিক আছে, তো ওখানে একটা জায়গা থেকে আমি শাখা পড়েছিলাম। আর এই শাখাটা মানে কি বলবো, মানে হঠাৎ করে, মানে আমি নর্মালি আমি শাখা কিনছিলাম, তারপরে হঠাৎ করে চোখে যখন এটা পড়লো, তখন এই শাখাটা কিনলাম। দেখো, দেখতে পাচ্ছ শাখাটা? তো এটা কিনেছি বাগবাজার থেকে। এটার নাম হচ্ছে সারদা শাখা। তো এটা মানে খুব সুন্দর, সরুর ওপর খুব সুন্দর একটা ডিজাইন দেখলাম। আর আমার এরকম সরুর মধ্যে এইরকম ডিজাইন আমার ছিল না। এর আগে তো বিয়ের পরে তো অনেক শাখাই পড়েছি, কিন্তু এরকম ভালো ডিজাইন মানে পাইনি আর কি। এটা যা দাম বলেছে, হচ্ছে 500-550 টাকা মতো দাম বলেছিল। তো আমি আর বার্গেনিং করিনি, কারণ যেগুলো শুভ লক্ষণের জিনিস হয়, যেগুলো শাখা, পলাশ, সিঁদুর, এগুলোর কোনো দাম হয় না। তো যা দাম বলে মানে সেটা দিয়ে কিনতে হয়। তো এটার আর কিছু বার্গেনিং হয়নি, মানে বার্গেনিং করিনি। তো একই দাম দিয়ে নিয়ে এসেছি, মানে একদম সকালের দিকে গেছিলাম। তো তো তার জন্য মানে আমি আর বার্গেনিংও করি, আর এমনিও শুভ লক্ষণের জিনিস বলে আমি ওই জন্য আর বার্গেনিং করিনি। তো যাই হোক, এটা 550 টাকা দিয়ে কিনেছি। শাখাটা কিন্তু ভীষণই ভালো, সরুর মধ্যে মানে মনে হচ্ছে, কিন্তু ভীষণ মজবুত শাখা। আর বাগবাজারের শাখার দোকানে যদি কেউ ভিজিট করে থাকো, তাহলে বুঝতে পারবে যে বাগবাজারের শাখার কোয়ালিটির সাথে আমাদের নর্মাল লোকাল দোকানের কোনো কোয়ালিটির ভীষণই পার্থক্য। কারণ বাগবাজারের শাখাগুলো এমনই শাখা হয় যার মানে প্রচণ্ড টেকসই, মানে আমার তো প্রচুর টেকসই হয়। আমি মানে আজ পর্যন্ত আমি 2বার বাগবাজারের শাখা আমি করেছি। আর যে শাখা বাঁধানোটা আমি এখন পড়ি, যে শাখা বাঁধানোটা, সেটাও কিন্তু আমার বাগবাজার থেকেই কেনা, সেই শাখাটা। তো সেই শাখাটা আমি প্রায় পড়ছি গত 2 বছর ধরে, কিন্তু আমি সেই শাখা বাঁধানোটা পড়ছি। আর লাস্ট কিনলাম হচ্ছে এই শাখাটা। তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে এই শাখাটা, মানে অন্যরকম নতুনত্ব একটা ডিজাইন দেখলাম। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেলে কী হবে, ঘরের কাজ এখনও মোটামুটি বাকি টুকটাক। আর আজকে তেলের যে বোতলগুলো আছে, এইগুলোকে একটুখানি সাবান দিয়ে, মানে সার্ফ টার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ অনেক দিন ধরে রান্না করার ফলে কী হয়, একটু চ্যাট টাইপের হয়ে যায়। তার জন্য মানে তেলের বোতলগুলো হাত থেকে বিভৎসভাবে স্লিপ খেয়ে পড়ে যায়। তো ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবছি আজকে বেসিনটাও করবো, কারণ বেসিনের অবস্থাটা খুব একটা ভালো না। তো বেসিনটাও ভাবছি করব। আর এদিকে মনে হয় গ্যাসটাও পড়ে গেছে। রান্নাবান্না তো হয়েই গেছে, দেখিয়ে দিয়েছি। গ্যাসটা পড়ে রয়েছে, গ্যাসের এগুলো এখন এইগুলোকে পরিষ্কার করব। আর তো মোটামুটি তো সব করছি টুকটাক করে কাজ। তো চলো দেখো, জামা কাপড়ও পরে আছে অনেকগুলো, এগুলো এখন গোছাবো। বাথরুমে আমি মোটামুটি ওই গোদরেজের যে এয়ার পকেটগুলো হয়, তো সেগুলো লাগিয়ে রাখি, মানে একটা ভালো ফ্রেগনেন্সের জন্য। কিন্তু ওইটা ফুরিয়ে গেছে, তো ওটা ইনিশিয়াল মোমেন্টে আনাটা একটু টাফ, মানে বাইরে এখন বেরোবো না। তো সেই জন্য দেখলাম একটা ওডোনিলের এটা পড়ে আছে, এটা বিশাল থেকে কিনেছিলাম। এটা ঠিক ওডোনিল না, মানে ব্র্যান্ডটা আলাদা, বাট কাজ করে পুরো ওডোনিলের মতনই। তো এটা আমি রেখে দেবো। আর ওডোনিলের এটা রুম গ্লেজ কিনেছিলাম বটে, ঠিক কথা, কিন্তু এটা আদপে কোনো কর্মের না। মানে স্মেল কি, মানে স্মেল তো দূরের কথা, কোনো কিছু কাজ করছে না, কিছু না, অথচ অটোমেটিকলি জেলগুলো শুকিয়ে যাচ্ছে। এটা একদম জঘন্য জিনিস। তো ভাবছি এটা পক্ষে পরিষ্কার করে এটার জায়গায় এটাকে টুকরো টুকরো করে গুঁড়ো করে এটাকে বক্সটা দিয়ে দেবো, খুব সুন্দর গন্ধটা ছাড়বে। এই দেখো, অকর্মার জিনিসটাকে ফেলে দিয়েছি, এটার কোনো কাজ হয় না, কিছু হয় না। এই রুম গ্লেসটাকে, মানে এই ঢাকনাটাকে ওডোনিল দিয়ে এবার এখানে আমি চাপা দিয়ে দেবো। এবারে আশা করা যায় যে কিছু কাজ হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব কাজের জিনিস, কিন্তু এইটা থেকে এক ফোঁটা স্মেল কেন আসছিল না, আমি এটাই বুঝে পাচ্ছিলাম না। আর
আর বাথরুমে দেখতে পাচ্ছ যে এই নাইটি ফাইটিগুলো মানে কালকের যে জামা প্লাস আজকের বাসি নাইটি সব পড়ে আছে, ওখানে প্যান্ট রয়েছে। তো এগুলোকে সব এখন মানে একটু জল কাচা করে নেবো, জাস্ট কাচার দরকার নেই, আমার কাচাই থাকে, কাচার দরকার নেই, জাস্ট ডেটল দিয়ে একটু জল কাচা করে দেবো। এটা হচ্ছে ওর যে আন্ডারওয়্যার আর যে মোজা রুমাল যেগুলো থাকে সেগুলো আমি এইভাবে অ্যারেঞ্জ করে থাকি। তো একটা বড় বক্সের মধ্যে গেঞ্জিগুলো এরকমভাবে রাখি, কারণ ফোল্ড করে রাখলে পরে অনেকটা জায়গা হয়ে যায়, আর ফোল্ড ওই জন্য করে রাখি না, তো সেই জন্য মানে রোল করে করে এখানে রেখে দিই। আর এটা আন্ডারওয়্যার আর এটা হচ্ছে মোজা, আর এইটার সাইডটা হচ্ছে রুমাল রাখার জায়গা। তো নর্মালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ যে একটুখানি বসেছি, আর এটা পড়েছি তার কারণ হচ্ছে হঠাৎ করেই একটা কেকের অর্ডার আসে। আর নর্মালি আমি প্রি অর্ডার ছাড়া নিই না, কিন্তু কারণ আমার ডেকোরেট করতে আমার অনেক সমস্যা হয়ে যায়, যার জন্য প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি বলে থাকি যে অন্তত আমাকে 1-2 দিন আগে বললে পরে আমি সেরকমভাবে প্রিপারেশনটা নিতে পারি। তো ইনস্ট্যান্ট বললে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, যারা আমার প্রিভিয়াস কাস্টমার থাকে বা মানে যারা খুব রিকোয়েস্ট করে, যারা খুব চেনাশোনার মধ্যে হয়ে গেছে, তো তাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না, তো তাদের রিকোয়েস্ট আমাকে নিতেই হয়। তো আজকেও সেরকম আর কি। তো যাই হোক, আজকে অর্ডারটা এসছে হঠাৎ করে, তো করব এখন, ওই জন্য এখন বেসটা বানানো হয়ে গেছে, চান করতে যাওয়ার আগে বেসটা বানিয়ে গেছি, আর এখন ডেকোরেশন করব, ক্রিম টিম দিয়ে এখন ডেকোরেশন করব পুরোপুরিভাবে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। ফাইনালি কমপ্লিট হলো, কাজটা করলাম, এখন ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে তোমাদের ডেকোরেশনটা দেখাবো যে কী ডেকোরেশন করেছি। তো কি হয়েছে, আর দেখো এখন ব্যাকে আমার একদম পুরো ছড়াছড়ি একদম কেকের জিনিসপত্রে, ক্রিমের বাটি ফাটি এখনও পর্যন্ত ধুইনি। আসলে কি মানে অনেকক্ষণ কাজ করার পরে মানে এত কোমরটা যন্ত্রণা করে, তো মনে হয় একটু বসি, তো সেই জন্য বসেছি। করতে তো ইচ্ছা করে, গোছাতে গিয়ে মানে মাথা গরম হয়ে যায় পুরো। তো যাই হোক, আর আমার এসিটা এত প্রবলেম করছে, বেকারি এসি চালিয়ে রাখা, মানে কি বলবো, আর ক্রিমটা করার সময় এসিটা না চালালে হয় না, না হচ্ছে ঠান্ডা না হচ্ছে গরম, মানে ও কী করতে চায় নিজেই বুঝতে পারছে না। তো মোটমাট যখন ওপরে ঘরে এসি লাগানো হয়েছিল, তো 1 সপ্তাহ মতন পুরো বাটারের মতন এসি চলেছিল, একদম পুরো মাখন, মানে জাস্ট 2-3 মিনিট চালিয়ে দিচ্ছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছিলো একদম পুরো। তারপরে সপ্তাহ থেকে আসলে আমাদের ছাদে না, মানে আমাদের পাড়ায় হনুমানের উৎপাত হয়েছিল। হনুমানের উৎপাত বলতে এত হনুমানের উৎপাত, মানে যাবতীয় জিনিস যা গাছপালা সব আছে সব নষ্ট করে দিয়েছে। আমার গাছে এই ছোটো ছোটো লেবু, তারপরে বাবা অনেকগুলো আম গাছ, লেবু গাছ সব বসেছে, সব ছোটো ছোটো যে কড়িগুলো আছে সেগুলোকে পর্যন্ত আমি তন্ন তন্ন করে খাই তো নি, নষ্ট করে দিয়েছে পুরো, আর খালি লাফিয়ে বেরিয়েছে। তো আমাদের মনে হচ্ছে যে ওই লাফানোতে এসির কোনো একটা যে গ্যাসের যে পাইপ লাইন আছে সেটা মনে হয় একটুখানি সামান্য লুজ হয়ে গেছে, সেটা আমাদের তা যাকে দিয়ে সার্ভিসিং করেছিলাম তাকে ডাকছি, সে এখনও পর্যন্ত আসছে না, তার টাইম হচ্ছে না। সেই জন্য এসি মানে মিনিমাম যেটুকু নর্মাল, দেখো আমি ঘেমে যাচ্ছি, এসিতে বসে আছি কিন্তু আমি ঘেমে যাচ্ছি, কেন? এই যে এসির হাওয়া নেই। তো যাই হোক, এই এখন চলছে এরকম এসিটা। তো আমি কিছুক্ষণ পর তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি, তো তখন পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, বলেছিলাম যে আমি আমার কেকটা ফুল ডেকোরেশন হয়ে গেলে আমি দেখাবো তোমাদেরকে। তো এইটা হচ্ছে ফুল ডেকোরেশন, এই রকম করেছি, আর ফ্রন্টে হচ্ছে এইরকম। তো এই হচ্ছে আমার আমার কেকের ডিজাইন। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বার্থডে ট্যাগ একটু লাগিয়ে দিতে হবে, একটা বার্থডে ট্যাগ নেব, দিয়ে লাগিয়ে দেবো, সরি ট্যাগ একটা নেবো, আবার 2টো ট্যাগ নিয়ে ফেলেছি। কোথায় লাগাই
বুম, এইখানে লাগিয়ে দিলাম। কমপ্লিট। আর এখন আমি এটা প্যাকিং করব। নাইফ দিয়ে দিয়েছি, হ্যাঁ এখন প্যাকিংয়ের পালা। তো এখন ডেলিভারি করতে যাব কেকটা, আর হাতে একদম টাইম নেই, জাস্ট বেরোতেই হবে, ফোন করলেই বেরোতেই হবে। আর যাই হোক, আজকে তোমাদের সঙ্গে পুরো দিনটা আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের কিন্তু নিত্য নতুন কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যেও, আর পারলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো।